সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে দ্বাদশ শ্রেণীর ইলেকট্রিক ফিল্ড বা স্থির তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করছিলাম, তার এটা নেক্সট ক্লাস। এর আগের যদি ক্লাসগুলো তোমরা না দেখে থাকো তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। তো দেখো, প্রথমে যেটা আমাদের আলোচনার বিষয় আজকের যেটা বলা হচ্ছে যে দ্বিমেরু সমদ্বিখণ্ডকের ওপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এর আগের ভিডিওতে আমরা অক্ষের ওপরে বের করেছিলাম। দেখো এখানে -q আর +q দুটো চার্জ রয়েছে, মাঝখানের দূরত্বটাকে আমি 2l, আমরা জানি এটাকে আমরা 2l ধরে নিই, তাহলে দূরত্বটা কত হয়ে যাবে? 2l হয়ে যাবে। এবার এর লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? এদের যে মধ্যবিন্দু আছে, যে মধ্যবিন্দুটাকে আমি ধরো মনে করলাম ও নাম দিয়ে দিলাম, এই মধ্যবিন্দুর ওপরে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে কোনো একটা বিন্দু আমি পি ধরে নিচ্ছি, ঠিক আছে? এই পি বিন্দুতে আমাকে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। এবার দেখো কিভাবে বের করব। প্রথম কথা, আমি ধরে নিচ্ছি যে আমার +q এর জন্য, ঠিক আছে, +q এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করবে সেটা কত কাজ করবে? না E1 কাজ করবে, ঠিক আছে। আর -q এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করবে সেটা হচ্ছে আমার E2 কাজ করবে। এবার আমরা জানি যে এখানে যেহেতু আমাকে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে, তার মানে আমি এখানে একটা একক ধনাত্মক আধান নিয়ে আসবো। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমি এখানে একক ধনাত্মক আধানে নিয়ে আসি, এবার এই পজিটিভ আধানটা এই এখানে যে একক ধনাত্মক আধান আছে তাকে বিকর্ষণ করবে, তার মানে E1 এর যেটা অভিমুখ হবে সেটা এদিক বরাবর হবে, ঠিক আছে। সিমিলারলি এই -q আধানটা এই প্লাস যে একক ধনাত্মক আধান রয়েছে কে কী করবে? মানে নিজের দিকে আকর্ষণ করবে। এবার আকর্ষণ যদি করে সেক্ষেত্রে নিশ্চয়ই E2-র ভ্যালুটা কোন দিকে কাজ করবে? না E2 ডাইরেকশানটা কিন্তু এদিক বরাবর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে E1 আর E2 দুটোর আমরা ডাইরেকশান জানতে পারলাম। এবারে দেখো ভ্যালুগুলো বের করানোর চেষ্টা করি। দেখো ভ্যালুগুলো যদি আমরা বের করি তাহলে E1 এর ভ্যালু কত বেরোবে? না দেখো E1 সমান আমরা ফর্মুলা জানতাম কি 1/4πε0 ইন্টু, দেখো এখানে আধানের মান কত? Q, তাহলে Q ডিভাইডেড বাই দূরত্বের কি হয়? স্কোয়ার হয়। এবারে দেখো এই পুরোটা যদি 2l হয় তার মানে এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে l, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত অংশটা হচ্ছে l। সিমিলারলি এখানে যে অংশটা আছে এই অংশটাও কত? এই অংশটাও l। এবারে এটা আর এটা তো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এই যে অংশটা পাবে এই অংশটার মান কত বেরোবে? √r² প্লাস হচ্ছে l², কারণ আমরা জানি অতিভুজ সমান √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। সিমিলারলি এই যে অংশটা দেখতে পাচ্ছ এরও ভ্যালু কত হবে? √r² প্লাস l² কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখান থেকে দূরত্ব কত? পি বিন্দুর দূরত্বটা √r² প্লাস l²। এবার তার যদি আমি স্কোয়ার করি তাহলে √ওভার উঠে যাবে, তার মানে এখানে থাকবে r² প্লাস l² হয়ে গেল E1 এর ভ্যালুটা। আর E2-র ভ্যালু যদি বের করি, E2 সমান 1/4πε0 ইন্টু আধানের মান কত? Q, শুধু আমরা ভ্যালুটা নেব, ডিভাইডেড বাই r² প্লাস l²ই হবে, কারণ এরও ভ্যালু √r² প্লাস l², স্কোয়ার করলে √ওভার কিন্তু উঠে যাবে, ঠিক আছে। আমি তাহলে দেখতে পেলাম যে E1 এর ভ্যালু যা E2-র ভ্যালু তাই, ঠিক আছে। এবারে দেখো যেহেতু E1 এদিকে কাজ করছে, এই বরাবর E1টা কাজ করছে আর E2টা এই বরাবর কাজ করছে, তাহলে লব্ধিতার কোন দিক বরাবর কাজ করবে? এই বরাবর। এবার E1কে যদি আমরা দুটো উপাংশে ভাগ করি, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই যে অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তার মানে এটা তুমি কত পাবে? না E1 সাইন থিটা, সরি E1 কস থিটা পাবে, সাইন থিটা নয়। E1 কী পাবে? কস থিটা পাবে, E1 কস থিটা। আর আরেকটা উপাংশ থাকবে কোন দিক বরাবর? না আরেকটা উপাংশ থাকবে ওপরের দিক বরাবর, ঠিক আছে। আরেকটা উপাংশ কোন দিক বরাবর থাকবে? ওপর দিক বরাবর। আমি এদিক থেকে করে দিচ্ছি, একটা উপাংশ এদিক বরাবর থাকবে আর একটা তোমার এদিকে যেমনভাবে থাকবে, ঠিক আছে। তার মানে এদিক বরাবর যে উপাংশটা কাজ করবে সেটার ভ্যালু কত হয়ে যাবে? সেটার ভ্যালু হয়ে যাবে E1 সাইন থিটা, ঠিক আছে। সিমিলারলি যদি আমি E2-কে দুটো ভাগে ভাগ করি তাহলে এদিক বরাবর উপাংশটা কত হয়ে যাবে? E2 কস থিটা, আর নিচের দিক বরাবর যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে E2 সাইন থিটা থাকবে, ঠিক আছে। এবারে বলবে যে এটা E1 কস থিটা হলো কি করে? দেখো এই ছবিটাকে যদি আমি একটু বড় করে আঁকি, ছবিটা কেমনভাবে আসবে? এরকম একটা ছবি আসবে, যেখানে দেখো, আচ্ছা এরকম নয়, এরকম একটা ছবি আসবে, এরকম একটা ছবি চলে আসবে, যার এই ভ্যালুটা হচ্ছে E1, এই অ্যাঙ্গেলটা থিটা বলে দেওয়া আছে, এটাকে তুমি লম্ব টেনে দাও তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এটাকে আমি বের করতে চাইছি এই অংশটা, তার মানে আমি এটাকে x ধরে নিলাম, তাহলে x ডিভাইডেড বাই মানে ভূমি বাই অতিভুজ, তার মানে E1। ভূমি বাই অতিভুজ যদি করি কি আসে? কস থিটা আসে, তাহলে x সমান এখান থেকে কত বেরোবে? E1 কস থিটা বেরোবে। ওই জন্য এই উপাংশটা E1 কস থিটা, আর এর জন্য এটা হচ্ছে E2 কস থিটা। বোঝা গেল আশা করি। তাহলে এই জিনিসটা আমি মুছে দিচ্ছি।
নেক্সট দেখো, তাহলে আমি দেখলাম যে দুটো উপাংশ পেলাম, ঠিক আছে। একটা তো আমি এখানে পাচ্ছি E1 সাইন থিটা, একটা ঠিক অপোজিট দিকে E2 সাইন থিটা। এবারে সাইন থিটার ভ্যালু তো সেম, কারণ থিটার ভ্যালু সেম, আর E1 আর E2-র ভ্যালুটা সেম। তার মানে এই E1 সাইন থিটা আর E2 সাইন থিটা পরস্পরকে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। শুধুমাত্র যেটা পড়ে থাকবে সেটা E1 কস থিটা আর E2 কস থিটা পড়ে থাকবে আমার কাছে, ঠিক আছে। তাহলে টোটাল যে ইটা বেরোবে লব্ধিটা, ই সমান কী বেরোবে, E1 কস থিটা প্লাস হচ্ছে E2 কস থিটা, ঠিক আছে। আর E1 আর E2-র ভ্যালু সমান, তাহলে আমি 2E1 কস থিটা লিখতে পারি, সমান দেখো 2 ইন্টু E1 এর ভ্যালু কত না 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই রুট আর স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার ইন্টু কত থাকবে, কস থিটা থাকবে, ঠিক আছে। এইবারে দেখো এই ভ্যালুগুলো আমাকে বসাতে হবে। ভ্যালুগুলো যদি আমি বসাই এখানে, কি পাচ্ছি আমি ভ্যালুগুলো বসালে, দেখো 2 থাকলো, 1/4 পাই এপসিলন নট যেমন ছিল থাকলো, কিউ বাই আর স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার থাকলো। এবার আমাকে কস থিটার ভ্যালু বের করতে হবে। দেখো এই যদি আমি সমকোণী ত্রিভুজটা ধরি, কস থিটা সমান কী হয়, ভূমি বাই অতিভুজ, তার মানে এল ডিভাইডেড বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার আসবে। তার মানে আমি এখানে লিখবো এল ডিভাইডেড বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার ইজিক্যাল টু, দেখো 1/4 পাই এপসিলন নট যেমন আছে রেখে দাও, এই 2টাকে ভেতরে গুণ করো, তাহলে কি আসবে, 12 কিউ আসবে ডিভাইডেড বাই, এটার মাথায় কিছু নেই মানে 1 আছে, আর রুট ওভার মানে কি হাফ আছে, তাহলে 1 আর প্লাস 1 আর হাফ যোগ হয়ে কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার কত হবে, 3/2 হয়ে যাবে, ঠিক আছে। এবার এই যে 12 কিউ, এই 12 কিউটাকে পি লেখা যায়, ঠিক আছে। এই 12 কিউটাকে কত লেখা যায়, পি, তাহলে ওপারে পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারবো যে ই সমান 1/4 পাই এপসিলন নট পি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার কত, 3/2 লিখতে পারবো, ঠিক আছে। 3 কত লিখতে পারবো না, 2 কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে। তার মানে দেখো যে জিনিসটা পাওয়া যাচ্ছে এখান থেকে সেটা একটু বলি তোমাকে। আচ্ছা, পি কেন লিখলাম, দেখো পি হচ্ছে আমরা পড়ে এসছি, এখানে একটু লিখে দিই আমি। পি দেখো আমরা পড়ে এসছি, পিটা কি পড়ে এসছি না, পি সমান আমরা 12 কিউ পড়ে এসছি, যেটাকে আমরা দ্বিমেরু ভ্রামক বলতাম। তার মানে এর জায়গায় আমি পি বসাতে পারি, ওই ভ্যালুটাই ওখানে আমরা পুট করলাম, ঠিক আছে। এবারে দেখো এটাই হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু, আর এর অভিমুখটা কোন দিকে হবে, দেখো অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর। এটা যদি কিছু একটা তুমি নাম দিয়ে দাও, ধরো আমি মনে করলাম যে এটার আমি নাম দিয়ে দিলাম ধরো এন, ঠিক আছে। তার মানে এটা যেটা কাজ করবে সেটা কোন দিক বরাবর কাজ করবে, পিএন বরাবর কিন্তু কাজ করবে, ঠিক আছে। কোন দিক বরাবর কাজ করবে এটা না, হচ্ছে পিএন বরাবর কাজ করবে, পিএন বরাবর কিন্তু এটা কাজ করছে, ঠিক আছে। এটা গেল আমার অ্যাকচুয়াল ভ্যালুটা। এবারে যদি আমি মনে করি যে পি এর মানটা আর এর মানটা মাঝ গ্রেটার দেন এল, আর এর মানটা মাঝ গ্রেটার দেন এল বলতে কি, এই আরটা এই বিন্দুটা অনেক দূরে অবস্থিত, এলের চাইতে অনেক দূরে। সেক্ষেত্রে আমরা কি করব, এলটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে ই সমান কত ভ্যালু বেরোবে না 1/4 পাই এপসিলন নট ইন্টু পি বাই এলের তো ভ্যালু নেই, ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে কত আসবে, আর কিউ। তাহলে এটা হচ্ছে আমার একটা হচ্ছে সংক্ষিপ্ত ভ্যালু চলে এলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কিন্তু কোনো বিন্দুতে প্রাবল্য চলে গেল, যেখানে তোমার এটা একটা ফর্মুলা আর হচ্ছে এটা একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, বোঝা গেল। নেক্সট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্রফল, মানে এবার যে কোনো বিন্দুতে। দেখো আমি এখানে এই যে মাইনাস কিউ চার্জ আছে, আর এখানে দেখো এই যে প্লাস কিউ চার্জ আছে, মানে এটা তোমার হচ্ছে কি না একটা দ্বিমেরু। এবারে দ্বিমেরুর যে ভ্রামকটা হয় সেটা সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিয়ে কাজ করে। তার মানে এই দিক বরাবরই তোমার কি কাজ করবে, পি কাজ করবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরে নাও, তাহলে এই দিক বরাবর যে অংশটা কাজ করবে সেটার ভ্যালু কত হবে না P1 cos থিটা, বা পি cos থিটা ধরে নাও, P1 ধরার দরকার নেই, তাহলে এর ভ্যালুটা কত হবে পি cos থিটা। আর এদিক বরাবর যে উপাংশটা থাকবে সেটা কি হয়ে যাবে, পি সাইন থিটা কিন্তু হয়ে যাবে। এবারে যেটা আমি বলতে চাইছি, যখন আমি হচ্ছে পুরো অংশটাকে ধরছি, ধরো আমি মনে করলাম যে আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, কোন অংশগুলো বাদ দিচ্ছি, দেখো মনে করো এই অংশটাকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, আর এই ধারের অংশটাকে বাদ দিয়ে দাও। এই অংশটা দুটো অংশকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার অক্ষের ওপরে কোনো বিন্দুতে আমি পেয়ে যাচ্ছি, অক্ষের ওপরে কোনো বিন্দুতে। তাহলে অক্ষের ওপরে যদি কোনো বিন্দুতে হয়, তাহলে আমাদের ফর্মুলা কী ছিল না, ওটাকে আমি মনে করলাম, দেখো এটাকে E1 ধরা হয়েছে, তাহলে E1 মনে করলাম, তাহলে E1 সমান ফর্মুলা ছিল 1/4 পাই এপসিলন নট ইন্টু 2PR, ঠিক আছে। বা আরটাকে যদি তুমি না লিখো তাহলে 2P বাই
2p/r³ ছিল, 2p/ কত ছিল, r³ ছিল। তাহলে 2p/r³ যদি হয়ে যায়, কিন্তু এখানে p এর ভ্যালু কত, p cos θ, তার মানে আমাকে শুধু পাশে কি বসাতে হবে, cos θ বসিয়ে দিতে হবে। তাহলে 2p cos θ কত হয়ে গেল, r³। ঠিক আছে, অভিমুখটা কোন বরাবর হবে না, pk বরাবর কিন্তু অভিমুখটা কাজ করছে, এই যে pk বরাবর। আচ্ছা, e2 ভ্যালু কত হবে, যখন e2 ধরবো তখন আমি ভাববো যে এইগুলো নেই, কোনগুলো নেই না, e2 যখন আমি ধরছি তখন ভাবো যে তুমি এই অংশগুলো নেই, ঠিক আছে, এই অংশটা নেই আর হচ্ছে এই অংশটা নেই। তার মানে দেখো এটার কি হচ্ছে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে, যেটা এক্ষুনি আমরা বের করলাম, তার ফর্মুলা কি ছিল বলি না, 1/4πε0 p/ হচ্ছে আর এর হচ্ছে কিউব ছিল। এবার এখানে পি এর ভ্যালু কত না, হচ্ছে পি কস থিটা, পি সাইন থিটা। তাহলে আমি পি এর জায়গায় কি বসিয়ে দেবো, পি সাইন থিটা বসিয়ে দেবো। আচ্ছা, এর অভিমুখ কোন দিকে হবে, এর অভিমুখ দেখো এই যে PL বরাবর হবে। ঠিক আছে, তাহলে অভিমুখটা হচ্ছে PL বরাবর কিন্তু কাজ করছে। তার মানে এদের দুজনের আমাকে লব্ধি বের করতে হবে। লব্ধি বের করবো কিভাবে, দেখো লব্ধি বের করানোর যে ফর্মুলা সেটা হচ্ছে কি না, ই সমান যেটা বেরোবে √/(e1 এর স্কোয়ার প্লাস হচ্ছে e2 এর স্কোয়ার, যেটা আমরা ভেক্টরের লব্ধি বের করতাম সেই ফর্মুলা। ঠিক আছে, তাহলে সমান √/, যদি আমি বসিয়ে দিয়ে ভ্যালুগুলো বসাই, e1 এর স্কোয়ার মানে পুরোটার স্কোয়ার আসবে, পুরোটার স্কোয়ার আসা মানে আমি এখানে লিখতে পারি 1/4πε0 2p cos θ ডিভাইডেড বাই r³, তার কি হবে, তার হচ্ছে হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্লাস অফ কি বসাবো না, এটার স্কোয়ার, তাহলে 1/4πε0 ইন্টু পি সাইন থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই r³, তার হচ্ছে কি হয়ে যাবে, হোল স্কোয়ার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো পুরোটা থেকে যদি আমি কমন নেই বাইরে, দেখো ভেতরে 1/4πε0 p/r³ সবগুলোতে আছে, কমন আসলে স্কোয়ার হয়ে আসবে, সেটা √/এর বাইরে বেরোলে স্কোয়ারটাও উঠে যাবে। তার মানে আমি কি পাবো, 1/4πε0 ইন্টু p/ হচ্ছে r³ পেয়ে গেলাম, √/, কত থাকলো এখানে দেখো 2 ছিল আর হচ্ছে cos θ ছিল, তার মানে যদি স্কোয়ার করে দাও তাহলে 4 cos² θ হয়ে যাবে, 4 cos² θ প্লাস এখানে কি পড়ে থাকবে, শুধুমাত্র sin² θ থাকবে। তাহলে এই লাইনটিতে আরেকবার করি, দেখো 1/4πε0 p/r³ √/, এটাকে এভাবে লিখতে পারি, দেখো 3 cos² θ প্লাস cos² θ প্লাস হচ্ছে কত, sin² θ। ঠিক আছে, কারণ দেখো 3 cos² θ আর cos² θ যোগ করলে 4 cos² θ হবে। এবার এই যে cos² θ প্লাস sin² θ এর ভ্যালু কত হয়, 1 হয়। তার মানে আমি এখান থেকে কি পাবো, 1/4πε0 p/r³ √/, 1 প্লাস হচ্ছে 3 cos² θ। ঠিক আছে, এটাই তোমার কিন্তু ভ্যালু হয়ে যাবে। আর এর অভিমুখটা কোন বরাবর হবে না, PM ভেক্টর বরাবর কিন্তু হবে। ঠিক আছে, এবার যেটা আমাকে বের করতে হবে, ডাইরেকশন কিন্তু আমাকে বের করতে হবে। ঠিক আছে, ডাইরেকশন আমরা বের করব কিভাবে, দেখো এই অ্যাঙ্গেলটাকে আমি কত ধরেছি, এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরে নিয়েছি, তাহলে আলফা সমান, দেখো এটাকে আমি যদি এইভাবে যোগ করে দিই, তাহলে এই যে অংশটা এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আলফা সমান বা ট্যান আলফা যদি ধরে নিই, ট্যান আলফা সমান ভূমি বাই লম্ব হবে, ট্যান আলফা সমান কি হবে, ভূমি বাই লম্ব হবে। ঠিক আছে, আচ্ছা, ভূমি বাই লম্ব যদি হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমি তাহলে ট্যান আলফা সমান কত লিখতে পারবো না, E2/E1 লিখতে পারবো, কত লিখতে পারবো, E2/E1 কিন্তু লিখতে পারবো আমি। বা তুমি এটাকে 90 ডিগ্রি না ধরে এটাকে ধরো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এই অংশটাকে ধরে নাও, দাঁড়াও, এই অংশটাকে ধরে নাও। ঠিক আছে, 90 ডিগ্রি এই অংশটাকে ধরে নাও। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এটা E2 মানে আমি লিখতে পারি এটাও তোমার হচ্ছে E2। এবার এইটাকে তুমি হচ্ছে আলফা বলেছে, ঠিক আছে, এটাকে তুমি 90 ডিগ্রি ধরে নাও, 90 ডিগ্রি ধরে নিলে ট্যান আলফা মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে E2/, কত আসবে, E1 আসবে, ওই ভ্যালুটা ওপরে বসিয়ে দেবো। ঠিক আছে, ওই ভ্যালুটাই আমি ওপরে বসিয়ে দেবো। তাহলে ট্যান আলফা, ঠিক আছে, ট্যান আলফা সমান E2/, কত আসবে, E1, E2/, কত, E1 সমান, দেখো E2 ভ্যালু কত ছিল না, E2 ভ্যালু হচ্ছে 1/4πε0। ঠিক আছে, দেখো ভ্যালুটা দেখে নিই, E2 ভ্যালুটা এই যে 1/4πε0 p sin θ/r³, ওটা 2p cos θ/r³। ঠিক আছে, তাহলে p sin θ কত আসবে, r³ আসবে, ডিভাইডেড বাই E1 এর ভ্যালু কত না, 1/4πε0 2p cos θ কত আসবে, r³। ঠিক আছে, কাটাকাটি যদি করো, দেখো 1/4πε0 1/4πε0 কাটবে, p কাটবে, r³ কাটবে, p কাটবে, r³ কাটবে। তার মানে তুমি কি পেলে ওপরে না, sin θ পড়ে থাকলো, ইন্টু এটা উল্টে যাবে, তার মানে 1/ কত আসবে, 2 cos θ আসবে। তার মানে এটাকে লিখতে পারি হাফ ইন্টু sin θ হচ্ছে কত, cos θ।
ঠিক আছে, তার মানে হাফ অফ কত আসবে, ট্যান থিটা চলে আসবে। তাহলে এটা এখান থেকে দেখো আলফা সমান কত বেরোবে, না ট্যান ইনভার্স অফ হাফ অফ ট্যান থিটা। ঠিক আছে, এটা তোমার কি বোঝাচ্ছে, ডাইরেকশন বা দিক বুঝিয়ে দিচ্ছে। এটা তোমার কি বুঝিয়ে দিচ্ছে, ডাইরেকশন বা দিক। তাহলে তুমি মানও পেয়ে গেলে আর কি পেয়ে গেলে, অভিমুখ কিন্তু পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো ঘটনা কিন্তু চলে গেল। এবারে নেক্সট যেটা আমাদের আলোচনার বিষয় সেটাতে চলে আসি। নেক্সট যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক। তার মানে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে ধরো এই যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, এই যে তড়িৎ ক্ষেত্র, এর মধ্যে যদি কোনো দ্বিমেরু রাখা হয় তাহলে সেটা কতটা টর্ক অনুভব করবে সেটা আমরা বের করব। দেখো একটা দ্বিমেরু আছে -q আর +q, তার মানে যেহেতু তড়িৎ ক্ষেত্রটা এদিক থেকে কাজ করছে, তার মানে -qটাকে -qe বল দ্বারা এদিকে আকর্ষণ করবে, আর +qe বল দ্বারা ওটাকে ওদিকে ঠেলতে চাইবে। তার মানে এর উপর একটা টর্ক কাজ করবে যেটাকে এদিক ওদিক ঘোরাতে চাইবে। ঠিক আছে, এই অংশগুলোকে আমি এল ধরে নিচ্ছি, এ না ধরে এটাকে এল ধরে নাও, আমাদের যেহেতু 2l ধরা হচ্ছিল তাহলে এল ধরে নিলাম। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা থিটা বলে দেওয়া হয়েছে। তাহলে টর্ক সমান যেটা ফর্মুলা হয়, ঠিক আছে, টর্ক সমান হয় যে কোনো একটা বলের মান গুণিতক লম্ব দূরত্ব। বলের মান কি গুণিতক কি হয়, লম্ব দূরত্ব হয়। ঠিক আছে, আচ্ছা বলের মান বলতে কি, এই যে কিউই বলা হচ্ছে যে কোনো একটা ভ্যালু নেবে, জাস্ট এই সাইনগুলো নেওয়ার দরকার নেই। তাহলে কিউ ইন্টু ই, ঠিক আছে, গুণিতক লম্ব দূরত্ব কত। দেখো লম্ব দূরত্ব বের করতে গেলে আমাকে কিন্তু এটাকে একটু ছবিটাকে একটু বাড়াতে হবে। লম্ব দূরত্ব বের করানোর জন্য আমি কি করব, এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, বাড়িয়ে দেওয়া হলো, ধরো মনে করো এই পর্যন্ত এলো, আর এখান থেকে এটাকে যোগ করে দাও। ঠিক আছে, এই হচ্ছে তোমার লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, লম্ব দূরত্ব বলতে স্পেসিফিক্যালি এই ধরো এটাকে যদি আমি ও ধরে নিই তাহলে এ ওকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এও সমান কি করে পাবো, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা বলেছে, মানে এই অ্যাঙ্গেলটাও কত হবে, এটাও থিটা হবে। তাহলে এটা যদি 2l হয়, আর এটা আমি কি বের করতে চাইছি, লম্ব বের করতে চাইছি, এটা যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে x/2l মানে লম্ব বাই অতিভুজ সমান কি হয়, সাইন থিটা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে x সমান কত বেরোবে, 2l সাইন থিটা বেরোবে। তাহলে ওটাই বসাবো লম্ব দূরত্ব, 2l ইন্টু সাইন থিটা। ঠিক আছে, লম্ব দূরত্ব মানে এই দুটো বলের মধ্যেকার লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে টর্কটাকে আমরা টাও দিয়ে প্রকাশ করি। টাও সমান কি পেলাম, 2l/e সাইন থিটা। ঠিক আছে, এবার এই 2l/q সমান আমরা কি জানি, পি, তাহলে PE সাইন থিটা লিখতে পারি। তার মানে টাওয়ার যে ভ্যালুটা বা টর্কের যে ভ্যালুটা গেল সেটা হচ্ছে PE ইন্টু সাইন থিটা। এবারে যেহেতু এটা একটা ভেক্টর ফর্মে লিখলে টাও ভেক্টর সমান কি হবে, না পি ক্রস আমি ই লিখতে পারি, যেহেতু সাইন থিটা আছে তাহলে ক্রস প্রোডাক্ট, তাহলে টাও ভেক্টর সমান কি হবে, পি ক্রস কিন্তু ই ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল তোমার টর্কের ভ্যালুটা চলে গেল, বোঝা গেল। এবার দেখো এই টর্কের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কিন্তু বের করানো যায়। ঠিক আছে, আচ্ছা টর্ক ম্যাক্সিমাম কখন হবে, টর্ক ম্যাক্সিমাম যদি বের করতে হয় তাহলে সাইন থিটার ভ্যালুটাও কী হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। সাইন থিটার যে ম্যাক্সিমাম ভ্যালু হয়, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয়, 1 হয়। কত দিয়ে গিয়ে হয়, না সাইন হচ্ছে 90 ডিগ্রিতে গিয়ে। তার মানে থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি তখনই টর্কের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এবং টর্কের ভ্যালু কত হবে, তখন সেক্ষেত্রে PE কিন্তু টর্কের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, আর টর্কের মিনিমাম ভ্যালু কত হবে, টর্ক মিনিমাম যদি আমরা বের করতে চাই তাহলে সাইন থিটার ভ্যালুটা মিনিমাম কত হয়, -1, কিন্তু এখানে মাইনাস নেব না, মাইনাস শুধু ডাইরেকশান বোঝাবে। তার মানে 0 ধরতে হবে আমাকে, কত ডিগ্রিতে গিয়ে 0 হয়, সাইন 0 ডিগ্রিতে। তার মানে থিটার মান যখন 0 ডিগ্রি তখন টর্কের মানও মিনিমাম, তখন টর্কের মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার হচ্ছে টর্কের ভ্যালু। ঠিক আছে, নেক্সট পার্ট যদি চলে আসি, দেখো ভ্যারিয়েশন টাও উইথ থিটা। তার মানে টর্কটা থিটার সঙ্গে কিভাবে ভ্যারি করে। দেখো যখন হচ্ছে 0, যখন হচ্ছে আমার এই দেখো এদিক বরাবর এক্স অক্ষ বরাবর কী কাজ করছে, থিটা কাজ করছে, আর ওয়াই অক্ষ বরাবর কী কাজ করছে, টাও কাজ করছে। দেখো যখন হচ্ছে আমার টর্কের মানটা হচ্ছে 0, তখন থিটার মানও 0, কারণ দেখো এখানে দিয়ে আমরা পেলাম যে টর্কের মান যখন 0 হবে থিটার মান 0 হবে। কততে ম্যাক্সিমাম হবে, 90 ডিগ্রিতে। দেখো ওটা খেয়াল করো, টাওয়ার মানটা ধীরে ধীরে অ্যাঙ্গেল বাড়ছে, ওর মানটাও বাড়ছে, বাড়তে 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 90 ডিগ্রিতে কত গিয়ে কত হয়ে গেল, P ইন্টু ই হয়ে গেল ম্যাক্সিমাম। আবার কমতে 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 180তে গিয়ে কী হচ্ছে, 0। ওখান থেকে যখন আবার নিচের দিকে যাবে তখন তোমার ওই -P বা PE আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিয়েশনটা কিন্তু এখানে দেখানো হয়েছে এই গ্রাফের মাধ্যমে। ঠিক আছে,
নেক্সট পেজ যদি চলে আসি, নেক্সট পেজ যেটা বলা হচ্ছে যে ওয়ার্ক ডান ইন রোটেটিং আর ডাইপোল ইন আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে একটা ইলেকট্রিক ফিল্ডে যদি আমরা কোনো তড়িৎ দ্বিমেরুকে ঘোরানোর জন্য কতটা কার্য করতে হবে। দেখো আমি একটা অ্যাঙ্গেল ধরে নিলাম যে আগে থেকেও থিটা অ্যাঙ্গেলে আছে, তারপরে আমি ডি থিটা অ্যাঙ্গেলে ঘোরাবো, তাহলে কাজ কত করতে হবে, আমি ধরে নিলাম যে ডি ডাব্লু পরিমাণ কাজ করতে হবে। ডি ডাব্লু সমান, দেখো ডব্লু সমান আমরা কি পড়েছি, কার্য সমান বল গুণিত কি পড়েছি, সরণ। এক্ষেত্রে কার্য সমান কি বেরোবে, বল তো নেই এখানে, টাও আছে, টাও ইন্টু কী হবে, থিটা হয়ে যাবে, টাও ইন্টু থিটা, কারণ এখানে কৌণিক সরণ আমি পাবো, রৈখিক সরণ তো পারবো না। তাহলে ডি ডাব্লু সমান আমি ওটাকে লিখতে পারি টাও ইন্টু কত, ডি থিটা লিখতে পারি, টাও ইন্টু ডি থিটা। এবার টাওয়ের ভ্যালু যদি বসাই, টাওয়ের ভ্যালু পিই সাইন থিটা বেরিয়েছে, তাহলে পিই সাইন থিটা ইন্টু কত হয়ে গেল, ডি থিটা, এটা হচ্ছে ডি ডাব্লুর ভ্যালু। এবারে এটা তো ছোটোর অংশের জন্য, পুরো অংশের জন্য যদি বের করতে চাই আমাকে উভয় পাশে কী করতে হবে, ইন্টিগ্রেশন কিন্তু লাগিয়ে দিতে হবে। তাহলে ডাব্লু সমান, দেখো পি তো কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন কত থাকবে, সাইন থিটা ইন্টু কত, ডি থিটা থাকবে। এবারে যদি আমি বলি যে থিটা 1 থেকে থিটা 2 করবো, মানে আগে থিটা 1 ছিল থিটা 2-তে নিয়ে যাব, তাহলে আমার লিমিটটা কত বসবে, থিটা 1 থেকে থিটা 2। তার মানে দেখো পিই বেরিয়ে গেল, সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করো মাইনাস কস থিটা হয়, তাহলে মাইনাস কস থিটা, থিটা 1 থেকে কত, থিটা 2 পর্যন্ত, ঠিক আছে। থিটা 1 থেকে কতটা পর্যন্ত, না থিটা 1 থেকে তোমার হচ্ছে থিটা 2 পর্যন্ত হচ্ছে ভ্যালুটা বসবে। এইবারে দেখো এটা যদি ক্যালকুলেশন করো তুমি কি পাবে, না দেখো আমরা কি জানি, পিই বসে গেল, আগে হচ্ছে আপার লিমিট বসে, তার মানে মাইনাস কস থিটা 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে, কস থিটা 1। তার মানে এটাকে লিখতে পারি পিই ইন্টু কস থিটা 1 মাইনাস হচ্ছে কস থিটা 2, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে, এটাই কি হবে, ওয়ার্ক ডান বা কার্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই চলে গেল তোমার কার্য। নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, ঠিক আছে। ক্ষেত্র ভেক্টর কাকে বলে, দেখো যে কোনো তল যদি আমি কল্পনা করি, ওই তলের ওপরের কোনো একটা ক্ষুদ্র অংশ আমি ধরে নিলাম, সেক্ষেত্রে ওই তলের লম্ব বরাবর কিন্তু ক্ষেত্র ভেক্টরটা কাজ করে, ঠিক আছে। ওই তলের লম্ব বরাবর কী করে, ক্ষেত্র ভেক্টর কাজ করে। দেখো এখানে সংজ্ঞাটা বলে দেওয়া আছে, বিভিন্ন ক্ষেত্রে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে একটি ভেক্টর হিসাবে গণ্য করা হয়। ক্ষেত্র ভেক্টরটির দৈর্ঘ্য দ্বারা তলটির ক্ষেত্রফলের মান সূচিত হয় এবং ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ ধরা হয় তলটির লম্ব বরাবর। দেখোই দেখানো হচ্ছে লম্ব বরাবর কি কাজ করছে, ক্ষেত্র ভেক্টর কিন্তু কাজ করছে। একটা কথা বলে রাখি, এই ক্ষেত্র ভেক্টরটাকে ডিএস ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। ডিএস ভেক্টর দিয়ে কি করা হয়, প্রকাশ কিন্তু করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে কি, যে তড়িৎ ফ্লাস্ক, ঠিক আছে। তড়িৎ ফ্লাস্ক কাকে বলে, তড়িৎ ফ্লাস্কের যদি সংজ্ঞা বলি, তড়িৎ ফ্লাস্ক কাকে বলে, না তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। একটা তল আমি কল্পনা করেছি, সেই তলের ভেতর দিয়ে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা বেরোবে তাকে তড়িৎ ফ্লাক্স বলা হবে। আর এটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, কী দিয়ে ডিনোট করি, ফাই দিয়ে ডিনোট করি। আর এটা একটা স্কেলার রাশি, মনে রাখবে এটা কি রাশি, স্কেলার রাশি, ঠিক আছে, স্কেলার রাশি, ঠিক আছে। মানে এর কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ কিন্তু নেই, ঠিক আছে। এবারে কতটা পরিমাণ বেরোয় সেটা কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। যেমন দেখো এখানে দেখানো হয়েছে যে একটা তল আমি কল্পনা করেছি, ঠিক আছে। সেই তলের ক্ষেত্র ভেক্টরটা এদিক বরাবর কাজ করছে ডিএস, ঠিক আছে। আর এদিক বরাবর কি কাজ করছে, না এদিক বরাবর ইটা কাজ করছে। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া হয়েছে, অ্যাঙ্গেলটা থিটা বলা হয়েছে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কত বলা হয়েছে, থিটা। তাহলে মোট যে ফ্লাক্সটা বেরোবে সেটা কত, না ডি ফাই সমান কি হয়, ই ডট ডিএস হয়, ই ডট কী হয়, ডিএস হয়, ঠিক আছে। ই ডট ডিএস, ই ডট ডিএস। তার মানে দেখো আমি এটাকে লিখতে পারি ই ডিএস কস থিটা, যেহেতু ডট প্রোডাক্ট আছে, ই ডিএস কী হবে, কস থিটা। তার মানে টোটালটা হচ্ছে এটা আমার বেরিয়ে গেল। এবার পুরোটার জন্য যদি বের করতে চাই ইন্টিগ্রেশন লাগাতে হবে, ফাই সমান তাহলে ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন ই ডট কত লিখবো, ডিএস, ই ডট কত লিখবো, ডিএস। তার মানে সারফেস ইন্টিগ্রেশন অফ কত লিখতে পারবো, ই ডিএসটাকে আমি এস ধরে নিতে বা এস রেখে দাও, ই কস থিটা ইন্টু কত লিখবো, ডিএস লিখবো, ঠিক আছে, ই কস থিটা ইন্টু ডিএস, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের ফ্লাক্সের মান বেরিয়ে গেল। এবারে কয়েকটা অংশ যদি আমরা এখানে দেখে নিই, দেখো আমি মনে করলাম যে
যদি কয়েকটা অংশ, একটা ফার্স্ট কেস আমরা কি দেখছি, ফার্স্ট কেস দেখছি যে যদি থিটার মান 0 ডিগ্রি হয়, থিটার মান 0 ডিগ্রি হলে কস 0 ডিগ্রি ভ্যালু কত হয়, কস 0 ডিগ্রি ভ্যালু 1 হয়। তার মানে সেক্ষেত্রে ফাই সমান বেরোবে ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডিএস কস 0 ডিগ্রি। তার মানে কত বেরোবে ইএস, আর এটাই হচ্ছে তোমার কি হবে ম্যাক্সিমাম ভ্যালু, কারণ কসের ওটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেল। আরেকটা কেস যদি আমরা দেখি, ধরো আমরা থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মনে করলাম, তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু কত হয়, কস 90 ডিগ্রি ভ্যালু 0, সেক্ষেত্রে ফাইয়ের ভ্যালু কত বেরোবে 0 বেরিয়ে যাবে, এটাই তোমার হচ্ছে মিনিমাম ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে কখন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে না, থিটা যখন 0 ডিগ্রি, কখন মিনিমাম হবে থিটা যখন 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে ফ্লাক্সের একক আর মাত্রা যদি আমরা বলি, দেখো ফ্লাক্সের একক আর মাত্রা কী বেরোবে। প্রথম কথা দেখো, ফাই সমান আমরা কি পেলাম, ই ডট ডিএস পাওয়া গেল। অ্যাঙ্গেলের কথা ছেড়ে দাও, কোণের তো কোনো একক নেই, রেডিয়ান হয় যদিও, এখানে কাজে লাগবে না। তাহলে ই ডট ডিএস, ঠিক আছে। এবার ই এর যেটা একক হয় সেটা কি হয়, নিউটন কুলম ইনভার্স। তাহলে নিউটন কুলম ইনভার্স, আর হচ্ছে এখানে কি রয়েছে, ক্ষেত্রফল রয়েছে, তাহলে একবারে লিখলে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, এটা তার কি হয়ে যাবে, ইউনিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এর যদি মাত্রা লিখতে চাই, মাত্রা বা ডাইমেনশন কি লিখতে পারবো, দেখো প্রথমে কে আছে, ই আছে, ই এর মাত্রা যেটা হয় সেটা হচ্ছে mL(T⁻³ I⁻1), আর এখানে আবার হচ্ছে ক্ষেত্রফল আছে ডিএস, তার মানে আমি আবার এল স্কোয়ার লিখবো। তার মানে আলটিমেটলি যদি মাত্রা বের করো, দেখো mL³ আসবে T⁻³ I⁻1, এটাই কিন্তু ওর মাত্রা কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? এবারে দেখো নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে ঘনকোণ। ঠিক আছে, আচ্ছা ঘনকোণ ব্যাপারটা কি, ঘনকোণ হলো একটা ত্রিমাত্রিক কোণ যা কোনো বিন্দুর সাপেক্ষে একটি পৃষ্ঠতলে আবদ্ধ ক্ষেত্রফল দ্বারা উৎপন্ন হয়। ধরো এই একটা গোলক নেওয়া হয়, এর উপর একটা তল নেওয়া হয়, যেটা একটা তল। ঠিক আছে, এই তলটা তার কেন্দ্রে যে কোণটা তৈরি করছে তাকে আমরা কি বলছি, ঘনকোণ কিন্তু বলছি। ঠিক আছে, ঘনকোণটাকে জেনারেলি কি দিয়ে প্রকাশ করা হয়, ওহম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ঘনকোণকে কি দিয়ে প্রকাশ করা হয়, ওহম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবারে যেটা বলা হচ্ছে, দেখো একক ঘনকোণ কাকে বলা হয়। দেখো আর ব্যাসার্ধের যদি একটা গোলকাকার পৃষ্ঠ তল নেওয়া হয়, এই যে আর ব্যাসার্ধ বলা হয়েছে, এবং তার উপরে যদি ক্ষেত্রফল, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রফলটাকে যদি আমি আর স্কোয়ার ধরে নিই, তাহলে সেটা কেন্দ্রে যে কোণ তৈরি করবে তাকে একক ঘনকোণ বলা হয়। কি বলা হয়, একক ঘনকোণ বলা হয়। তার মানে রেডিয়াসটা আমায় কত নিতে হবে, যে আমি গোলকটা নিচ্ছি রেডিয়াসটা আর নেব, আর যে এরিয়াটা নেব সেই এরিয়াটাও কত হবে, আর স্কোয়ার হবে, সেটা কেন্দ্রে যে কোণ তৈরি করবে তাকে একক ঘনকোণ বলা হচ্ছে। ঠিক আছে, আর এই যে একক ঘনকোণের যে এককটা হয় সেটা হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, স্টেরেডিয়ান। ঠিক আছে, এর একক কি হয়, স্টেরেডিয়ান। ঠিক আছে, একে এসআর দিয়ে প্রকাশ করা হয়, স্টেরেডিয়ান হচ্ছে এর একক। ঠিক আছে, স্টেরেডিয়ান। হ্যাঁ, এবারে দেখো এই যে ঘনকোণ, এটা কিন্তু মাত্রাহীন রাশি। ঠিক আছে, ঘনকোণ কি, মাত্রাহীন রাশি হচ্ছে ঘনকোণ। ঠিক আছে, মাত্রাহীন রাশি। বোঝা গেল? কারণ দেখো ঘনকোণ সমান কি বেরোয়, ঘনকোণ সমান হয় তলের ক্ষেত্রফল। ঠিক আছে, যে তলটা নিচ্ছি তার ক্ষেত্রফল ডিভাইডেড বাই কি হবে, ব্যাসার্ধের স্কোয়ার। ক্ষেত্রফল ডিভাইডেড বাই কি হয়, ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল মানে কি, এল এর স্কোয়ার, আর ব্যাসার্ধ মানেও এল এর স্কোয়ার। তার মানে এর কোনো মাত্রা কিন্তু থাকবে না, একক রয়েছে কিন্তু মাত্রাহীন, অর্থাৎ এর মাত্রা নেই। ঠিক আছে, মাত্রা নেই। আচ্ছা এই হচ্ছে গেল। তারপরে নেক্সট যেটা আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের গসের উপপাদ্যের বিবৃতি আর হচ্ছে প্রমাণ। ঠিক আছে, গসের উপপাদ্যের বিবৃতি আর প্রমাণ কি বলতে চাইছে, দেখো গসের উপপাদ্যের বিবৃতি আর প্রমাণ বলছে যে কি, যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ হবে। তার মানে যতগুলো ফ্লাক্স বেরোবে সেটা ওর মধ্যে যতগুলো আধান আছে, যেমন এখানে কিউ বলা হয়েছে, তার 1/ε গুণ কিন্তু হবে, এটা বলেছে। তার মানে আমি যদি গাণিতিক রূপটা লিখি, গাণিতিক রূপ কি আসবে না, সারফেস ইন্টিগ্রেশন অফ বা ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, কারণ ফ্লাক্সকে ই ডট ডিএস দিয়েই প্রকাশ করা হয়। ই ডট ডিএস সমান এখানে আধান কত, কিউ,
আর তার 1/এপসিলন গুণ মানে কিউ বাই কত লিখবো এপসিলন। এটাই হচ্ছে আমার এর গাণিতিক রূপ হয়ে যাবে। এবার এটাকে প্রমাণও কিন্তু করা যায়, ঠিক আছে। কিভাবে প্রমাণ করা যাবে, দেখো আমি ধরে নিচ্ছি যে এই এখানে একটা ছবি দেওয়া হয়েছে আমাদের এখানে, ঠিক আছে। সরি, মনে করলাম এখানে ক্ষেত্র ভেক্টরটা একই দিকে দেওয়া হয়েছে। আমি মনে করলাম ক্ষেত্র ভেক্টরটা এদিক বরাবর কাজ করছে, ডিএস ভেক্টরটা, ঠিক আছে। মাঝখানের এই অ্যাঙ্গেলটা কত, না এই অ্যাঙ্গেলটা থিটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে প্লাস কিউ আধানের জন্য এখানে যে ক্ষেত্র প্রাবল্যটা হবে পি বিন্দুতে, তার ভ্যালু কত হবে না E1 সমান 1/4πε0 ইন্টু কিউ বাই কত হয়ে যাবে আর স্কোয়ার, ওটাই হচ্ছে ই এর ভ্যালু হবে। এবারে আমরা যদি ই ডট ডিএস বের করি, ফ্লাক্সটা ই ডট ডিএস ইজিক্যাল টু এইটা হবে ইন্টু ডিএস হবে, ঠিক আছে। তার মানে 1/4πε0 কিউ বাই আর এর স্কোয়ার ইন্টু দেখো ডিএস রয়েছে আমাদের কাছে, তাহলে ডিএস আর যেহেতু ডট প্রোডাক্ট তাহলে আমি কি লিখবো কস থিটা লিখে দেবো, ঠিক আছে। দেখো ই এর ভ্যালু বসিয়েছি আর ডিএস কস থিটা যেমন ছিল তেমনই কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে। এবারে দেখো যদি আমি এখানে ভ্যালু ট্যালুগুলো পুট করি, তাহলে কিউ বাই দেখো 4πε আমি আলাদা করে লিখলাম, ঠিক আছে, বা এপসিলন নটও তুমি লিখতে পারো যদি শূন্য মাধ্যম ধরে নাও, ঠিক আছে। ইন্টু আমি কি লিখতে পারবো ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় না কিউ বাই 4πε0, এটাকে প্রকাশ করা হয় এই পুরো টার্মটাকে ডি ওমেগা দ্বারা, কি দিয়ে ডি ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, ডি ওমেগা। তার মানে দেখো ক্লোজ এর ইন্টিগ্রেশন কিন্তু এবার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি ছিল যে আমার ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, তার মানে কিউ বাই 4πε0 ইন্টু কত হবে ডি ওমেগা হয়ে যাবে। তার মানে দেখো কিউ বাই 4πε0 কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেল, সারফেস ইন্টিগ্রেশন অফ কত বসবে ডি ওমেগা বসবে, ঠিক আছে। এবারে ডি ওমেগার যদি ইন্টিগ্রেশন করো কিউ বাই 4πε0 ডি ওমেগার যদি ইন্টিগ্রেশন করো, দেখো ঘন কোণে কথা বলা হচ্ছে, তাহলে কত হবে 4π হবে, ঠিক আছে। কত হয়ে যাবে 4π হয়ে যাবে। কেন 4π হচ্ছে দেখো এর আগে একটু দেখিয়ে দিই। দেখো একটু এখানে যেরকম বলা হচ্ছিল যে ঘন কোণ সমান ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ। এবারে গোলক, সম্পূর্ণ গোলক যদি আমি ধরি, ঠিক আছে, ফুল স্ফেয়ার, তাহলে আমি সেখানে সম্পূর্ণ গোলক ধরে নিচ্ছি, ফুল স্ফেয়ার বা সম্পূর্ণ গোলক ধরে নিলে যেটা ঘনকোণ বেরোবে ওমেগাটা, ক্ষেত্রফল কত হবে 4π আর এর স্কোয়ার হবে, নিচে ব্যাসার্ধ আর এর স্কোয়ার কেটে গেলে কত বেরোবে 4π বেরোবে, ওটাই হচ্ছে তোমার পূর্ণ ঘনকোণ হবে। সেই জন্য এখানে কত বসছে 4π বসছে। দেখো 4π কাটবে তাহলে কত বেরোবে কিউ বাই এপসিলন নট। তার মানে তুমি কি পেলে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজিক্যাল টু কত পেলে কিউ বাই এপসিলন নট, ঠিক আছে। আর যদি অন্য কোনো মাধ্যমে ধরো তাহলে এটাকে আমি কি লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান কত বেরোবে কিউ ইন্টু 1/এপসিলন। দেখো এটাই আমার কি ছিল গসের উপপাদ্য ছিল, সেটাই কিন্তু এখানে প্রমাণ কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকের ভিডিওতে আমরা এটুকুই রাখছি, পরের ভিডিওতে আমরা মোটামুটি আর একটুখানি টপিক বাকি আছে সেই পুরোটা কমপ্লিট করে দেবো। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে দেখবে অনেক বইয়ের PDF এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।